ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আজকে তোমাদের ইউজিসি নেট যে সিরিজটা আমি জাস্ট স্টার্ট করেছি, আজকে তার সেকেন্ড ক্লাস। এবং আমি তোমাদের কতদিন বলেছিলাম যে রিজনিংয়ের ব্যাপারটা আমি একটু কম বলেছিলাম ওখানে। আজকে রিজনিংয়ের পুরো কী সিলেবাসটা আছে তোমাদের পরীক্ষাতে, আজকে সেটারই সমস্ত আলোচনা হবে এবং তারপরে কিছু রিজনিং করানো হবে আমাদের। তো দেখতেই পাচ্ছি রিজনিং ইনক্লুডিং ম্যাথামেটিক্যাল, সেখানে কি কি দেখতে পাচ্ছি, একটা যে সিরিজ টেস্ট, অ্যালফাবেট টেস্ট, ক্লাসিফিকেশন টেস্ট, ডাইরেকশন সেন্স টেস্ট, অ্যারেঞ্জিং ইন অর্ডার টেস্ট, টাইম অ্যান্ড ক্যালেন্ডার টেস্ট, নাম্বার রিলেটেড টেস্ট, ম্যাথামেটিক্যাল এবিলিটি টেস্ট, মিসিং নাম্বার, অ্যানালজি টেস্ট, কোডিং অ্যান্ড ডিকোডিং, ব্লাড রিলেশন, ক্লক রিলেটেড টেস্ট, ম্যাথামেটিক্যাল অপারেশন টেস্ট, এই সবগুলো নিয়ে রিজনিংয়ের পার্টটা আছে এখানে। এবার একটা কথা বলে নিই, এখানে আজকের এই যে ক্লাসটা, এটা ইটস নট অনলি ফর দ্যাট ইউজিএসসি নেট অ্যান্ড সেট, it's for all type of competitive exam. The aspirants who are trying to set up their mind to sit in a competitive examination in various types, they can also watch this video. Okay, so যখন এই ভিডিওটা তোমরা দেখবে, ডোন্ট স্কিপ দিস ভিডিও, কারণ আজকে যে বিষয়টা আমি করাতে চলেছি সেটা যদি স্কিপ করতে থাকো তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমাদের মাথা থেকে চলে যাবে। ডিটেলসে দেখবে, দরকার পজ করে করে দেখবে, কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, যাতে করে যাদের জন্য এটা বানানো হচ্ছে তারা যেন উপকৃত হয় এটা থেকে। এবং যদি এই ক্লাস তোমাদের ঠিকঠাক লেগে থাকে, অতি অবশ্যই আমার এই চ্যানেল মাই ইংলিশ বুক এমইবি এটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে করে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসতে পারে। তো এটাতে গেল রিজনিংয়ের একটা পার্ট আছে। রিজনিংটাকে আমরা দুভাগে ভাগ করি, জানো তো। একটাকে বলি আমরা ভার্বাল রিজনিং, আরেকটাকে বলি আমরা মানে ভার্বালেরই থাকে একটা আর কি, মানে ভার্বাল যেটা থাকে সেখানে যেটা হয় কি বলতো, যে মেনলি তোমার কোয়েশ্চেন থাকে আর কি। সো সেখানে কিন্তু কোনো ছবি খুব একটা থাকে না, তো এটা একটু মাথায় রাখতে হবে একটা আর কি। তো ভার্বাল আর এটা হচ্ছে নন ভার্বাল। ওকে, এই নন ভার্বালে কি থাকে, মেনলি পিক্টোরিয়াল ভিউজ থাকে। তবে এখানে তোমার দেখতে পাবো আমরা ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, ডাইসের প্রবলেম। ওকে, তারপর তোমার নাম্বার অফ ফিগার্স, কাউন্টিং অফ ফিগার্স, তাদের আবার সিরিজ কমপ্লিশন, অ্যানালজি প্রবলেমস, কোডিং ডিকোডিংও কিছু কিছু থাকে। তো এই সমস্ত কিছুগুলো থাকে সেটা হচ্ছে নন ভার্বালের মধ্যে, আর ভার্বালের মধ্যে এই সমস্ত পার্টগুলো থাকে। তো এটা তো রিজনিংয়ের একটা পার্ট। এরপরে আর একটা রিজনিং আমরা তোমাদের দেখবে সিলেবাসে দেওয়া আছে, যেটাকে আমরা লজিক্যাল রিজনিং বলি। লজিক্যাল, এই লজিক্যাল রিজনিং যেটা থাকে না, এর মধ্যে কি কি থাকে বলতো, মেনলি অ্যাজাম্পশনস, তারপর তোমার ভেন ডায়াগ্রাম থাকে, সিলোজিজম যেটাকে আমরা বলি সেটা থাকে। তো এগুলো আমরা কিন্তু পরবর্তী ধাপে একটা পর একটা করাতে থাকবো। তো আজকে আমি মেনলি দুটো ক্লাস আজকে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। একটাকে আমরা নাম দিচ্ছি টাইম অ্যান্ড ক্যালেন্ডার টেস্ট। এই যে টাইম অ্যান্ড ক্যালেন্ডার টেস্ট, এটা একটা হবে। তার সাথে আমি যেটা ঠিক করেছি করাবো তোমাদেরকে, কোডিং অ্যান্ড ডিকোডিং। এই কোডিং অ্যান্ড ডিকোডিংটাও খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং চ্যাপ্টার্স রিজনিংয়ের মধ্যে। প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন থাকবেই এবং এখান থেকেও কোয়েশ্চেন থাকবে। ওকে, চলো আমরা দেখি টাইম অ্যান্ড ক্যালেন্ডার পার্টটাকে আগে আমরা শুরু করি। ওকে, সো ক্যালেন্ডার নিয়ে যখন আমরা বলতে যাব, একটা জিনিস প্রথমে মাথায় রাখবে। আজকে ক্যালেন্ডারে আমি তোমাদের প্রথমে ব্রডটা দেখাবো যে কিভাবে এই জিনিসগুলোকে আমাদের নিয়ে আসা হচ্ছে এখানের মধ্যে। নাম্বার 2 হবে যেটা শর্টকাট ওয়েতে কিভাবে ক্যালেন্ডার প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারবো। ওকে, সো ক্যালেন্ডার যখনই আমরা আলোচনা যাই, তখন ক্যালেন্ডারের মেন যে পার্টটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় অড ডে। এই অড ডেকে নিয়ে যত কিছু হিসাব। তো আমাদের ফার্স্ট অড ডেটাকে বের করতে হয় কোনো ক্যালেন্ডারে প্রবলেম সলভ করার জন্য। ওকে, তো এবার যেটা যে আমাদের যে ইয়ারগুলো থাকে, তা আমাদের ক ধরনের ইয়ার থাকে। বেসিক্যালি আমরা দেখতে পাই যে আমাদের এখানে যে 2 টাইপস অফ ইয়ার্স,
we are generally see. One is, you can say that, normal year. Normal year. So একটা normal year এ how many days are there? 365 days. ওকে, আর একটা ইয়ার থাকে যেটাকে আমরা বলি লিপ ইয়ার। সো একটা লিপ ইয়ারে হাউ মেনি ডেজ? 366 ডেজ। সে টু টাইপস অফ ইয়ার্স আমাদের দেখতে পাই আমরা, একটাকে আমরা নর্মাল ইয়ার বলি, একটাকে বলি আমরা 366 ডেজ। ওকে, এবার যেটা হচ্ছে ঘটনা সেটা হলো এই যে 365 ডেজ আছে না, এটাকে তুমি বা 366 ডেজ যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করছি। উই ডিভাইড ইট উইথ 7। ওকে, সো অ্যাট ফার্স্ট নর্মাল ইয়ার যে টোটাল ডেজ ছিল 365, এটাকে আমরা ডিভাইড ইট উইথ 7। সো কি হবে তাহলে না 52 উইকস। আর একটা কি, একটা ওয়ান রিমাইন্ডার থাকে, যদি আমরা 7 দিয়ে ভাগ করি এটা কি হবে 354, মানে 364 হবে অ্যাকচুয়ালি। তো কি হবে ওয়ান ডে রিমাইন্ডার। তো যেটা রিমাইন্ডার পড়ে থাকবে দ্যাট মিনস যেটা ভাগশেষ থাকবে দ্যাট উইল বি ইউর অড ডে। তার মানে এটা একটা নর্মাল ইয়ারে আমরা কি পাই 52 উইকস প্লাস 1 অড ডে। তাহলে অড ডে বের করার নিয়মটা কি বললাম, যখনই কোনো দিন সংখ্যা 7 বা 7-এর বেশি হবে কি বলা হচ্ছে, when the days of any month or any year, okay, it's is equal to 7 or more than 7, then you have to divide the part of it with 7. তো 7 বা 7-এর বেশি, ওকে, 7 বা 7-এর বেশি যদি থাকে তখন কি করা হচ্ছে, এটাকে 7 দিয়ে ডিভাইড করা হবে সেই দিন সংখ্যাটাকে। যেমন এখানে কি ছিল 365, 7-এর বেশি। সো 360 আমি একদম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো 365 কে কি করা হচ্ছে 7 দিয়ে ডিভাইড করা হচ্ছে। সো 1 কি থাকলো, রিমাইন্ডার থাকলো। সো যেটা বলা হচ্ছে কি, যেটা তোমার রিমাইন্ডার থাকবে বা যেটা তোমার ভাগশেষ থাকবে সেটা কি বলা হচ্ছে কি অড ডে। তো অড ডে বের করার নিয়ম শিখে নিলে তোমরা। কি বলছে আরেকবার বলে দিচ্ছি আমি, যখনই কোনো দিন সংখ্যা 7 বা 7-এর বেশি থাকবে সেই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটা হবে অড ডে। এবার কেউ যদি প্রশ্ন করো যে আমাকে স্যার আপনারা বললেন যে 7 বা 7-এর বেশি, তা 7কেও তো 7 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, 7কেও 7 দিয়ে ভাগ করতে হবে। তো 7কে যদি 7 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কি পড়ে থাকছে 0, তো 0 অড ডে। তখন আমরা কি বলবো যে এটার অড ডে হচ্ছে 0। কি বুঝা গেছে ব্যাপারটা, যে অড ডে মানে এ নয় যে তোমাকে 1 থাকতেই হবে সবসময়, 0 কিন্তু ধরে না, এটা 0টা কাউন্ট আছে একটা। আমি তোমাদের বলবো এরপরে, আমি যখন ডেজ কোডগুলো আমি তোমাদেরকে দেখাবো তখন এই কোডটা নিয়ে আলোচনা করবো। তাহলে কি হচ্ছে, আমরা আবার প্রসঙ্গে ফিরে যাই যে একটা 365 বা নর্মাল ইয়ারে আমরা দেখতে পেলাম যে একটা অড ডে, এই অড ডেটা হচ্ছে আমাদের হিসাবের মেন ব্যাপার। নাম্বার 2-তে কি ছিল, লিপ ইয়ার ছিল। তো লিপ ইয়ারে কি হচ্ছে 52 উইকস তো থেকেই যাবে যেহেতু 366 আছে, প্লাস কি হচ্ছে 2 অড ডে। এখানে তোমার রিমাইন্ডারটা কি হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, তো 2 অড ডে। ওকে, ক্লিয়ার? তাহলে কি হলো একটা নর্মাল, এবার যদি প্রশ্ন করি তোমাদেরকে আমি যে একটা নর্মাল ইয়ারে অড ডে কি, তাহলে এটা আমি বলতে পারি এখানে 1 অড ডে, আর এখানে কি পাচ্ছি 2 অড ডে। তো এটা একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম যে একটা নর্মাল ইয়ার যদি হয় সেখানে আমরা অড ডে পাই 1, এবং একটা যদি লিপ ইয়ার হয় তার অড ডে পাই আমরা 2। ক্লিয়ার? এবার আমাদেরকে আস্তে আস্তে কোথায় যেতে হবে বলো তো, যে আমাদেরকে এই যে ক্যালেন্ডার আমরা শিখছি, কেন শিখছি, এবার প্রশ্ন আসতেই পারে। ধরো কোনো একটা ডেট তোমাকে জানতে চেয়েছে, আমি জাস্ট এমনি বলে নিচ্ছি যে ধরো আমাদের দেশ যেদিন স্বাধীন হয়েছিল 1947, 15th আগস্ট। যদি প্রশ্ন করা হয় ওই দিনটা কি দিন ছিল, 1947 15th আগস্ট তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সেদিন তারিখটা বারটা কি ছিল, ডেজ। ওকে, হোয়াট ওয়াজ দ্য ডে অফ 1947 15th আগস্ট, এটা আমাদের বের করতে হবে। ধরো তোমাকে বলা হয়েছে, তো
কি পদ্ধতিতে বের করা হবে, এটাই হচ্ছে ক্যালেন্ডারের প্রবলেম, আর কিচ্ছু নেই। এটা তো গেলে একটা। নাম্বার 1 কি করতে হবে আমাদেরকে, আমি তোমাদের কি বলছি, এটা হচ্ছে একটা ব্রড ওয়েতে আমি শেখাচ্ছি, যাতে করে তোমরা পুরো ব্যাপারটাকে ধরতে পারো যে কি ক্যালেন্ডারের মধ্যে থাকে, ডিটেলসটা তোমাদের মাথায় আসতে পারে। ফার্স্ট করব আমরা, ধরো যেদিন থেকে আমাদের এডি স্টার্ট হয়েছিল, এডি স্টার্ট কবে থেকে হয়েছিল, সেদিন তারিখটা কত ছিল, 1/1/001, 1 সালের 1 তারিখের 1 মাসের 1, এটা তো ছিল আমাদের। তো এই যে তারিখটা 1 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের এডি স্টার্ট হলো। এবার এখান থেকে আমি তোমাদের বলি 1/1/100, তো কতগুলো অড ডে পাচ্ছি, তার মানে 1 সাল থেকে 100 ইয়ার্স, কি আবার শোনো ভালো করে প্রবলেমটা, 1 সাল থেকে 100 সাল, এই যে 100টা বছর, এটা 100টা বছর তৈরি হচ্ছে, তো গ্যাপটা কত, 100টা বছর। তো এই 100টা বছরের মধ্যে কতগুলো অড ডে আছে তোমাকে বের করতে বলা হয়েছে। তা কি করে বের করবে, তো এবার তা টোটাল বা নাম্বার অফ ইয়ার্স কতগুলো হলো, নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়াল টু 100, 100টা বছর আছে। তো এই যে 100টা বছর তুমি পেলে, এই 100টা বছরের মধ্যে কিছু লিপ ইয়ারও আছে, কিছু নর্মাল ইয়ারও আছে, তাই তো নাকি, কিছু লিপ ইয়ারও আছে, কিছু নর্মাল ইয়ারও আছে। এবার কতগুলো লিপ ইয়ার আছে, কতগুলো নর্মাল ইয়ার আছে, কি করে বের করব, চলো দেখি আমরা একটু। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো লিপ ইয়ার, কতগুলো নর্মাল ইয়ার আমরা পাবো। তো সিম্পল আমরা কি করব, এই 100 ইয়ার্সটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। যদি 100কে 4 দিয়ে ভাগ করি আমরা, ওকে, তা কত পাচ্ছি, 25। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে লিপ ইয়ার হচ্ছে 25 and rest of the amount is your normal year, that means 75, তাই তো নাকি, হিসাব তো তাই দাঁড়াচ্ছে। কিন্তু এখানে একটা ভুল হয়ে যাচ্ছে, কি ভুল হচ্ছে, যে এই হিসাবে এই 100তম যে বছরটা তোমার রয়ে গিয়েছিল সেটাকে তো লিপ ইয়ার ধরে নিয়েছি, কারণ আমরা 4 দিয়ে তো ভাগ করেছি। তো যখন আমরা কোনো একটা সাল লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় কি করে বুঝি, না সেই সালটাকে যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, দ্যাট মিনস ইউ লিপ ইয়ার ওটা। কিন্তু যদি সেই সালের শেষের দুটো অক্ষর বা শেষের দুটো ডিজিট কি থাকে, 00 থাকে, তখন কি 4 দিয়ে ভাগ করা যায়, না 400 দিয়ে ভাগ করতে হয়, 400 দিয়ে ভাগ করতে হয়, তখন তো 4 দিয়ে ভাগ করলে মিলবে না। তো এই 100কে তো 400 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে 100 যে ইয়ার্সটা ছিল সেটা লিপ ইয়ার নয়, কিন্তু এখানে হিসাবে কি হয়েছে, সেটা লিপ ইয়ার হয়ে গেছে। তাহলে এখানে একটা লিপ ইয়ার কমবে, এটা হবে 24, আর এখানে কত হবে, একটা বেড়ে যাবে 76। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আমি আরেকবার বলে দিচ্ছি যে এই পদ্ধতিতে করতে গিয়ে যেটা ভুল হচ্ছে সেটা হলো যে 100 ইয়ার্স বা 100তম বছরটা যেটা আছে সেটাকে আমরা লিপ ইয়ার ধরে নিয়েছি, কিন্তু 100 ইয়ারটা তো লিপ ইয়ার নয়, কারণ ওটা 4 দিয়ে ভাগ করলে মিলে গেলেও ওটাকে 400 দিয়ে ভাগ করলে মিলাতে হবে, তো সেটা তো মিলছে না, তাহলে এটা তো লিপ ইয়ার হচ্ছে না। তাহলে এখানে একটা লিপ ইয়ার কমলো, এখানে একটা নর্মাল ইয়ার বাড়লো। এবার আমাকে বলো, তা আমি বলছি মোট ক্যালেন্ডারের মেন সমস্যাটা কোথায়, অড ডেকে হিসাব করে বের করতে হবে। তাহলে এখানে যে 24টা লিপ ইয়ার হচ্ছে, একটা লিপ ইয়ারের অড ডে কত, 2, আমি আগেই বের করে দিয়েছি যে একটা লিপ ইয়ারের অড ডে হচ্ছে 2, তার 24 হচ্ছে তোমার লিপ ইয়ার আছে, মানে 24টা লিপ ইয়ার আছে। তাহলে কতগুলো অড ডে পাচ্ছে এখানে, না সিম্পল 24 into 2, দ্যাট মিনস 48 অড ডে। তাহলে অড ডে সমান হচ্ছে, এবার এখানে এইভাবে লিখো 48 অড ডে। আর একটা নর্মাল ইয়ারের জন্য অড ডে কত করে হয়, একটা করে হয়, তো 76 into 1, দ্যাট মিনস 76 অড ডে। তা টোটাল অড ডে কতগুলো হলো এখন, এই দুটো জাস্ট অ্যাড করো, 124 অড ডে। তো অড ডে বেরিয়ে গেছে, কিন্তু অড ডে কি বেরিয়েছে, এটা আমি কি আগেই বলেছি যে কোনো একটা দিন সংখ্যা 7 বা 7-এর বেশি হলে সেটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি করতে, 124 তোমাকে এখন কি করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। 7 একে 7, 54, 7 7 49, 9 9 14, 5 14। তাহলে কত ভাগশেষ থাকলো, 5, রিমাইন্ডার কত থাকলো, 5। তাও এবার আমরা বলতে পারি, কি বলতে পারি, যে 1 1 1
থেকে 100 কতগুলো অড ডে পেলাম? অড ডে পেলাম সমান 5। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 থেকে 100 বছরের মধ্যে অড ডে কত হলো? 5। এবার আমাকে বের করতে হবে 1 থেকে 200, মানে 1 থেকে 200 বছরের মধ্যে কতগুলো অড ডে পাচ্ছি, এটা তোমাকে বের করতে হবে। এটা বের করা আরো সহজ হয়ে গেছে। কেন? মানে 1 থেকে 100 অড ডে কত ছিল? 5। আবার 100 থেকে 200 মানে আবার 100টা বছর, তাহলে অড ডে কত হচ্ছে? 5। তো টোটাল কত অড ডে পেলাম? 10 অড ডে। আশা করি বুঝতে পেরেছো এটা কি করলাম আমি, যে 1 থেকে 100 তো আগেই বের করে দিয়েছিলাম, সেটা কত ছিল? 5 ছিল। এবার সেই আবার 100 থেকে 200, এই যে 100 ইয়ার্স, আবার 100 ইয়ার্স পাচ্ছি, সেটাতে কত পাচ্ছি? 5। তাহলে 5 + 5 = 10 অড ডেজ। এবার আমাদের নিয়ম অনুযায়ী কি 7 বা 7-এর বেশি হলে সেটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তো 10 কে 7 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকছে? 3। তা টোটাল অড ডে কত পেলাম? 3 অড ডে। কি ক্লিয়ার? তাহলে 1 থেকে 200 কতগুলো অড ডে পেলাম আমরা? 3 অড ডে। আর লিখে দিচ্ছি পরিষ্কার করে একটু এবার, তো অড ডে পেলাম 3 অড ডে। এটা মনে রেখে দেবে, তখন তার পরীক্ষাতে গেলে বের করতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, জীবনে কোনোদিন ভুলবে না ক্যালেন্ডারের প্রবলেম। ওকে, তাহলে একদম মুখস্থ হয়ে যাবে তোমাদের যে 1 থেকে 100 বছরের মধ্যে অড ডে হচ্ছে 5, 1 থেকে 200 বছরের মধ্যে অড ডে হচ্ছে 3। এবার আমরা যাব 1 থেকে 300 বছরের মধ্যে কতগুলো অড ডে আছে। ক্লিয়ার? তাহলে কটা 100 হলো এখানে? 3টে 100 হয়েছে, বা বলতে পারো 200 + 100, তবে তো 300। তাহলে 1 থেকে 200 বছরের মধ্যে আমরা তো জানি অড ডে কটা বেরিয়েছে? 3টে বেরিয়ে গেছে। এবং 1 থেকে 100 বছরের মধ্যে অড ডে কটা বেরিয়েছে? 5টা। তাহলে 1 থেকে 300 বছরের মধ্যে অড ডে কত হচ্ছে? 3 + 5 8। মুখে মুখে হয়ে যাচ্ছে, দেখো এবার যত সময় যাচ্ছে এবার শর্টকাট হয়ে যাচ্ছে। 8 অড ডেজ। তো 8 অড ডেজ হলে মানে কি, এটাকে আবার 7 দিয়ে ডিভাইড করো, 7 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ কত থাকছে? 1। তাহলে অরিজিনালি অড ডে কত হচ্ছে? 1। তাহলে 1 থেকে 300 বছরের মধ্যে অড ডে হচ্ছে 1। ক্লিয়ার? এবার আমরা যাব 1 থেকে 400 কতগুলো অড ডে আছে? 1 থেকে 400 কতগুলো অড ডে পাচ্ছি? তো হিসাবে আমাদের কি আছে? 1 থেকে 300 1, তাই তো? আর 100 কত ছিল? 5, 6, হিসাবে 6 হয়ে যাচ্ছে। কিন্তু তাই কি হিসাবটা কি তাই দাঁড়াচ্ছে? দেখ, এই যে 400তম বছরটা যেটা আছে এটা কি? লিপ ইয়ার। কিন্তু এই হিসাবে তো আমরা সেটা 4 দিয়ে ভাগ করে বা লিপ ইয়ারটাকে ধরিয়ে নিই, মানে 100 বছরটাকে তো 100 হিসাব ধরে 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 এগাচ্ছি আমরা, তাই না? তাহলে এটাকে তো বাদ দিয়ে দিয়েছি আমরা। তো 400তম বছরটা কি? লিপ ইয়ার। তো লিপ ইয়ার 400 দিয়ে ভাগ করলে মিলেও যাচ্ছে, তাই না? তো একটা লিপ ইয়ারে কি হয় হিসাবে আমাদের? দুটো অড ডে হয়। তো এখানে একটা অড ডে হিসাব করেছি আমরা, তার একটা অড ডে কি হবে? যোগ হবে। দ্যাট মিন্স 7 অড ডে। যদি 7 অড ডে হয়, 7কে 7 দিয়ে ভাগ করলে কি হয়? 0। তাহলে 1 থেকে 400 বা 1 থেকে 400 ইয়ার্স এর মধ্যে অড ডে কত পাচ্ছি? 0 অড ডে। ওকে, তা কি আরেকবার বলে দিলাম। এবার আমাদের মনে কি মনে রাখতে হবে এখান থেকে? আমার 3-4টে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে 1 থেকে 100 বছরের অড ডে হচ্ছে 5, 1 থেকে 200 অড ডে হচ্ছে 3, 1 থেকে 300 অড ডে হচ্ছে 1, 1 থেকে 400 অড ডে হচ্ছে 0। এই 4টে জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে সমস্ত ক্যালেন্ডারের প্রবলেম সলভ হবে। আচ্ছা, আর কি মনে রাখতে হবে এখানে? মুছে দিচ্ছি এটা। সেটা হচ্ছে একটা ডেজ কোড একটা মনে রাখতে হবে তোমাদেরকে। কি বলছি? ডেজ কোড। সেটা কি রকম? যদি ধরো হয় সানডে, মানে হচ্ছে অড ডে হচ্ছে 0, তো 0 যদি অড ডে হয় এটা হচ্ছে অড ডে। হ্যাঁ, আমি আরো ছক করে দিই তোমাদেরকে, সুবিধা হবে। এটা হচ্ছে অড ডে আর এটা হচ্ছে ডে।
ওকে, তো যদি 0 অড ডে বেরায় তোমার উত্তর হবে সানডে। 1 মানডে, 2 টিউসডে, 3 ওয়েডনেসডে, ওকে, 4 থার্সডে, 5 ফ্রাইডে, 6 স্যাটারডে। এই হচ্ছে আমাদের ডেজ কোডগুলো মনে রাখতে হবে। ওকে, আর একটা কি মনে রাখতে হবে সাথে, যে আমাদের যে মান্থগুলো থাকে না, তো সে মান্থের এক একটা মান্থ, প্রতিটা মান্থের তো দিন সংখ্যা সমান থাকে না, সেটা পার্থক্য থাকে না, সেটা একটু মনে রেখে দিতে হবে। যে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 or 29, যদি লিপ ইয়ার সেটা 29 হবে, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। এগুলো সব ডেজ, ওকে, ক্লিয়ার? এবার আমরা প্রবলেমে চলে যাচ্ছি। দেখো, সরাসরি প্রবলেমে চলে, কি প্রবলেমটা দিয়েছিলাম তোমাদেরকে আমি, যে 1947 15th আগস্ট কি দিন ছিল, এটা তো প্রবলেম দিয়েছিলাম। 1947 15th আগস্ট কি দিন ছিল, কি দিন ছিল বের করবো। চল, তাহলে এটাকে বের করতে কি কি পাচ্ছি, একটা হচ্ছে 1946 প্লাস 1947 এর আবার হচ্ছে 15th আগস্ট, এই তিন ভাগে ভাগ করলাম এটাকে আমি। ওকে, এবারে 1946 কে যদি ভাগ করি, এটা কিরকম ভাগ হচ্ছে দেখো, আচ্ছা 1900 সাল পর্যন্ত হচ্ছে একটা, আর একটা হচ্ছে 46, তাই তো? তাহলে 1900টা বছর, 46টা বছর, আর 47তম যে বছরটা পাবো সেখানে কত দূর যেতে হবে আমাকে, 15th আগস্ট পর্যন্ত যেতে হবে। এবারে 1900 সালটাকে আমি কি করছি, আবার দুভাগে ভাগ করে দিচ্ছি। একটাকে আমি করছি 1600 1600, আর হচ্ছে 300। ওকে, 46টাকে পরে করছি, আগে এটাকে করে নাও, এটা বুঝে নাও আগে। তাহলে এই যে 1600 আর 300 পেলাম, এগুলো কি বের করতে, অড ডে। আমি কি বলেছি, প্রতিটা জিনিসেরই হচ্ছে অড ডে হিসাব করে আমাদের ক্যালেন্ডারের প্রবলেমগুলো সলভ হয়। তো এই 1600 যেটা আছে, এই 1600 মানে কতগুলো অড ডে আছে, 1600 কত দিয়ে ভাগ করলে মিলে যায়, 400 দিয়ে ভাগ করলে মিলে যায়। তো 400 দিয়ে যদি ভাগ করলে মিলে যায়, তো 1600 পর্যন্ত অড ডে কত পাচ্ছি আমি, তাহলে 0। আগে শিখেছি যে 1 থেকে 400 বছরের মধ্যে অড ডে হচ্ছে 0। 1 to 300 অড ডে কত বলো, 1, অড ডে হচ্ছে 1 লিখে দিয়েছি এখানে। তাহলে আপ টু 1900 সাল পর্যন্ত অড ডে কত হয়ে গেল আমাদের, 1 হয়ে গেছে। এবার আসছি 46, মানে 46 মিনস 46টা বছর। এই 46টা বছরের মধ্যে কিছু লিপ ইয়ার আছে, কিছু নর্মাল ইয়ার আছে। তো কতগুলো লিপ ইয়ার আছে, জাস্ট 46কে 4 দিয়ে ভাগ করো, 4 11 44, মানে 11টা হচ্ছে নর্মাল ইয়ার, বাকিটা হচ্ছে 11টা হচ্ছে লিপ ইয়ার, বাকিটা হচ্ছে নর্মাল ইয়ার। তো নর্মাল ইয়ার কত হচ্ছে, যে 5, 35, তো 35টা হচ্ছে নর্মাল ইয়ার, 11টা হচ্ছে লিপ ইয়ার। ক্লিয়ার? তো একটা লিপ ইয়ারের জন্য অড ডে কত হচ্ছে, 2, তারপর টোটাল এটা হচ্ছে 22, 11 ইন্টু 2 মানে হচ্ছে 22, আর এটা হচ্ছে 35, যোগ করে দাও, 7 5 আর দিয়ে 3 আর দিয়ে 5। ওকে, তো এটাকে আবার কি 57 হয়ে গেছে, মানে এটা 7 দিয়ে ডিভাইড করো, 7 8 56 1, রিমাইন্ডার কত হলো 1, মানে 1 হচ্ছে অড ডে। এবার আমি এখানে লিখছি, তাহলে আপ টু 1946 পর্যন্ত অড ডে কত হলো 1, আর দেখো 1 পেয়েছেন 2, তো এখানে নিচে লিখে দিলাম 2 অড ডে পেয়েছি। ক্লিয়ার? এবার আমরা যাব 1947 সাল। কত যাচ্ছে, 1947 সাল। 47 সালটাকে ধরবো, 47 সালটা পুরোটা ধরা যাবে না, কারণ আমাকে তো 47 সালে 15ই আগস্ট পর্যন্ত থেমে যেতে হবে। তো কি কি মাস আমি এড়িয়ে এলাম, 47 প্রথমেই গেলাম জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, মার্চ 30, এপ্রিল 31, মে 30, সরি 31 হবে,
এটা 30 হবে, এটা 31 হবে। ওকে, জুন 30, জুলাই 31, আগস্ট 15। এটা যোগ করে নাও। ওকে, 6, 7, 8, 9, 9 আর 8, 17। 1, 2, 3, 5, 5, 3, 8, 8, 3, 11, 11, 3, 14, 14, 3, 17, 17, 3, 20, 22, 2 to 7। কত পাচ্ছি আমরা? 2 to 7। এই 2 to 7 কে 7 দিয়ে ডিভাইড করো, যেহেতু 7 বা 7 এর বেশি হচ্ছে এটা, এগুলো তো অড ডে, এই 31, 20 এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ অড ডে। তা 3 7 21, 17, 17 দিয়ে 14, তো রিমাইন্ডার কত হলো? 3। তো এখানে হলো 3। ওকে, বাস কমপ্লিট। এবার কি হলো তাহলে 1946 আর 1947 15th আগস্ট টোটাল অড ডে কত হয়েছে? 2 আর 3 মিলে কত হলো? 5। তো 5 যদি অড ডে হয়, তোমাদের আমি ডে কোড লিখিয়ে দিয়েছিলাম। 0 হচ্ছে সানডে, 1 হচ্ছে মানডে, 2 হচ্ছে টিউসডে, 3 হচ্ছে ওয়েডনেসডে, 4 থার্সডে, 5 ফ্রাইডে। তো 1947 15th আগস্ট ওয়াজ ফ্রাইডে। বাস, রেজাল্ট কমপ্লিট। এটা হচ্ছে ক্যালেন্ডারের প্রবলেম। তো কি করে বের করলাম? ক্লিয়ার হয়েছে আশা করি। যদি বুঝতে না পারো এই ভিডিওটাকে কি করে নেবে, আরেকবার পজ করে নাও, পজ করে নিয়ে একটু রিমাইন্ড করে নাও, রিমাইন্ড করে আরেকবার দেখে নাও, বারবার দেখে নেবে, 3-4 বার দেখে নেবে, তাহলে দেখবে এই পুরো ক্যালেন্ডারের প্রবলেমটা সলভ হয়ে গেছে, কোনো অসুবিধাই হবে না। এবার এখন যেটা কথা সেটা হলো যে আমি তোমাদের বলেছিলাম যে এত কিছু যদি মনে রাখতে না পারো, ওকে, তাহলে কি করা যায়? একটা শর্টকাট ওয়ে যদি দিতে পারি আমরা, তাহলে কিন্তু খুব সহজেই এই প্রবলেমগুলোকে সলভ করা যায়। এবার শর্টকাট ওয়েটা কি হবে সেটা একটু বলে দিই তোমাদেরকে। ওকে, এবার দেখো আমি তোমাদের বলেছিলাম যে শর্টকাট ওয়েটা কি করে শেখা হয় সেটা তোমাদেরকে শেখাও। এর কি কি দেখতে পাচ্ছি দেখো, একটা হচ্ছে মান্থ কোড, কি দেখতে পাচ্ছি? মান্থ কোড, ইয়ার কোড এবং ডেজ কোড, 3টে কোড এখানে মনে রাখতে হবে তোমাদেরকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কি কি আছে? 033, এটাও একটা মনে রাখার একটা কৌশল আছে। কি রকম টেকনিকটা কি? 033 হচ্ছে তোমার কলকাতার এসটিডি কোড। কলকাতা এসটিডি কোড কি করি আমরা? 033। যেমন দিল্লির হচ্ছে 011। তো 033, এটা 033 এমনি মনে রাখতে পারবে তোমরা। সেখানে কি হচ্ছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 033। এবার এটা মনে রাখো, এবার এই নাম্বারটা হচ্ছে তোমার সবচেয়ে প্রিয়জনের একটা নাম্বার। কি বললাম? এই নাম্বারটা হচ্ছে তোমার সবচেয়ে প্রিয়জনের নাম্বার, কোনোদিন ভুললে চলবে না। তা কি হচ্ছে? এটা 61462503 61462503। হ্যাঁ, এটাকে 2441139 যে বেলা বসের গান শুনেছিলে তোমরা। সো 2441139 যদি মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারবে যে 61462503। এটা হচ্ছে আমার গেল মান্থের কোড। এরপর কি হচ্ছে? ইয়ার কোড, এটা মনে রাখতে হবে যে 1600 থেকে 1699 হচ্ছে 6, 1700 to 1799 এটা হচ্ছে 4, 1800 to 1899 এটা হচ্ছে 2, 1900 to 1999 0, 2000 to 2099 এটা হচ্ছে 6। তো এটা এইভাবে মনে রাখতে পারো। যদি নিচে থেকে তোমরা যাও বা 16 এইভাবে তোমরা মনে রাখার জন্য বলছি, 1600 আর 1699 এটা প্রথমেই লিখলে, একদম শেষে লিখলে 2000 থেকে 2099। ওকে, দেখো প্রথমটা আছে 6, লাস্টেটা হচ্ছে কি 6, ফার্স্টেও 6 আছে, লাস্টেও 6 আছে। তারপর 6টাকে ডিভাইড করা হচ্ছে, দেখো 4 প্লাস 2 কি করা হচ্ছে? 4 প্লাস 2 প্লাস 0। ক্লিয়ার? তো 64206, 64206। আর ডেজ কোড আরেকবার লিখে দিয়েছি এটা আমি। সো 0 1 2 3 4 5 6, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তো এটা তো আশা করি তোমরা বুঝে নিয়েছো, এবং এই কোডটাকে তোমরা তোমাদের কপিতে নোট করে নেবে, যাতে পরবর্তীকালে এগুলোকে মনে রাখতে পারো। তো কোডটা তো জানলে হবে না শুধু, এবার প্রবলেমটাকে কি করে সলভ করব? ফ্রাইডে তো বের করতে, উত্তর তো পেয়ে গেছি আমরা আগেই। তো এবার এইগুলোকে ইউজ করে আমরা কি করে ফ্রাইডে বের করব সেটা আমরা শিখে নিই। তো কি করব? ফার্স্ট ডেটটা কি আছে? 15th আগস্ট 1947। আমি একদম পুরো লিখে দিয়েছি তোমাদের যে কিভাবে এগুলোকে করবে। নাম্বার 1 কি করবে? লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার লিখবে। কি বললাম? ফার্স্ট কি হলো যে লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, এটা হচ্ছে ফার্স্ট রুল।
এটা কত 47, ক্লিয়ার। তারপরে নাম্বার 2 কি লিখবে, ডেট অফ দ্য ইয়ার, ডেট কত ছিল 15th, the date, clear। নাম্বার 3 মান্থ কোড, এটা আগস্ট আছে, জুন জুলাই আগস্ট 2, তাহলে মান্থ কোড কত হলো 2। নেক্সট হচ্ছে ইয়ার কোড, ওকে, ইয়ার কোড কত আছে, এটা 1947, মানে হচ্ছে এখানে পড়ছে 1900 থেকে 1999, ইয়ার কোড কত 00। লাস্ট কি, এই যে 47টা বছর 1947 আছে না, তার মানে 47, এই 47 এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে সেটাকে তোমাকে লিখতে হবে। তো লিপ ইয়ার বের করার নিয়ম কি, জাস্ট 40 লাস্ট যে 2 ডিজিটটা আছে এটা ডিভাইড করবে 4 দিয়ে। The last 2 digit of the year you have to divide it with 4, ওকে, 4 দিয়ে ডিভাইড করো, ডিভাইড করলে কি হচ্ছে, যা বেরাবে সেটা হচ্ছে তার লিপ ইয়ার। তাহলে এটা হচ্ছে 4 4 11, হ্যাঁ 11 মাল্টিপ্লাই 4 হচ্ছে 44, এটা হচ্ছে 11, নাম্বার হচ্ছে নাম্বার অফ লিপ ইয়ার 11, ক্লিয়ার। এবার সবগুলোকে যোগ করে নাও, 3 5 8, 8 এর সাথে 15, 5 সাথে হলো 1 2 3 7, 75, কত বেরিয়েছে 75। তো 75টা কি, এটা হচ্ছে অড ডে, এটা হচ্ছে কি অড ডে। এবার অড ডে তে নিয়ম শিখিয়েছি কি আমি, 7 বা 7 এর বেশি হলে এটাকে কি করতে হয়, 7 দিয়ে ভাগ করতে হয়। তো 75 কে 7 দিয়ে ভাগ করে নাও, 7 একে 7, 5 0 5, তাহলে এটা কি হলো 5, ভাগশেষ কত দাঁড়ালো 5, মানে রিমাইন্ডার হচ্ছে 5, দ্যাট মিন্স অড ডে কত বেরিয়েছে তাহলে 5, 5 মানে কি ফ্রাইডে, ক্লিয়ার। তো এই শর্টকাট ওয়ে পদ্ধতি প্রয়োগ করেও কিন্তু আমরা খুব সহজেই মান্থের বা ক্যালেন্ডারের প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারি। এবার যদি কেউ মনে করো যে না স্যার আমার এটাকে মনে রাখতে অসুবিধা হচ্ছে, তো আমি তো অলরেডি শিখিয়ে দিয়েছি যে 1 থেকে 100 বছরের মধ্যে লিপ ইয়ার হচ্ছে 5, 1 to 200 হচ্ছে লিপ ইয়ার 3, অড ডে 3, 1 to 300 ইয়ার্স অড ডে 1, 1 to 400 অড ডে হচ্ছে 0। এই পদ্ধতি যদি মনে রাখতে পারো খুব ইজিলি সেখানেও কিন্তু করে ফেলতে পারবে। এবং এটাও মনে রাখতে পারো, ওটাও, যেটা তোমাদের ইচ্ছা। আমি তোমাদেরকে দুটো ওয়ে শিখিয়ে দিলাম, যেটা মনে হয় পারো সেটা করবে। এখানে আর একটা অঙ্ক আমি এখানে করে নিচ্ছি, চলো তোমাদের সুবিধার জন্য, তাহলে ব্যাপারটা আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ওকে, যদি আমি বলি যে আমাদের ইন্ডিয়া রিপাবলিক ডে কবে হয়েছিল, 1950 26 of January। সো 1950 26 of জানুয়ারি কি দিন ছিল, প্রশ্ন 1950 26 of January কি দিন ছিল, এটা ধরো পরীক্ষা এসছে। ওকে, তো এই পদ্ধতি প্রয়োগ করে আমরা করছি। ফার্স্ট কি বলেছিলাম যে লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার হচ্ছে 50, আমি লিখে দিচ্ছি না, শুধু আমি এটা করে দিচ্ছি। তারপরে বলেছিলাম যে ডেটটা লিখতে হবে, ডেট কত 26। নেক্সট রুল কি বলা হয়েছিল যে মান্থ কোড, মান্থ কোড কত জানুয়ারি 0। নেক্সট হচ্ছে ইয়ার কোড 1950 ইয়ার কোড 0। নেক্সট বলেছিলাম যে হাউ মেনি লিপ ইয়ার্স আর দেয়ার, তো 50 4 দিয়ে ডিভাইড করো, হ্যাঁ 4 12 48, তো 12, ক্লিয়ার। এবার এটাকে যোগ করে নাও, 2 6 8, 5 দিয়ে 7 আর 8, ওকে 88 অড ডেজ, কত বেরিয়েছে 88 অড ডেজ। মানে 88 কে 7 দিয়ে ভাগ করে নাও, 7 1 7, 18, 7 2 14, 4, ভাগশেষ কত দাঁড়িয়েছে 4, মানে অড ডে কত বেরিয়েছে 4, 4 মানে কি থার্সডে। তাহলে 1950 26 of January was Thursday। এবার যদি কেউ বলো স্যার আরেকবার আমাকে আগের পদ্ধতিটা অনুযায়ী যদি করাতে হয় কি করে করবে, আর জাস্ট খুব তাড়াতাড়ি করে দিচ্ছি এটা, দেখো খুব তাড়াতাড়ি কি করে বের করা যায়। দেখো 1950টাকে করতে হবে কিরকম, 1949 প্লাস 50 হচ্ছে জানুয়ারি 26। ওকে, এই 1949 কে দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে 1900, একটা হচ্ছে 49। 1900 কে দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে 1600, একটা হচ্ছে 300।
1600 মধ্যে লিপ অড ডে হচ্ছে 0, 300 মধ্যে অড ডে হচ্ছে 1, 49 এর মধ্যে লিপ ইয়ার কতগুলো আছে, কতগুলো নর্মাল ইয়ার আছে, 4 12 48, তাহলে 12টা হচ্ছে লিপ ইয়ার, নর্মাল ইয়ার কত হচ্ছে 37, ওকে, 7 আর 2 9, 3 আর 4, ক্লিয়ার। তার মানে ইনটু 2 অড ডে, তার মানে হচ্ছে 24 আর 37, 4 সাথে 11 1, হাতে হলো 1, 3 দিয়ে 5 একে 6, 61, এটাকে 7 দিয়ে ডিভাইড করে দাও, ওকে, 7 8 56, 7 9 63, 7 8 56, 6 11, 5 11, ওকে, তাহলে অড ডে কত হলো 5, তাহলে আপ টু 1949 পর্যন্ত অড ডে কি হলো 5, আর এদিকে বুঝলাম 1 মানে 6, তাই তো। দেখো এটাও তাড়াতাড়ি কিন্তু করা যাচ্ছে, একদম যাচ্ছে না তা নয়, 6। এবার 50 সালে কি বলেছিলাম যে শুধুমাত্র ওই ডেটটা কত দূর পর্যন্ত সে গেছে, কত দূর পর্যন্ত গেছে 26, যেহেতু আর তো যাওয়ার দরকারই নেই, 26 সাথে ডিভাইড করো, 3 7 21, 4 7 28, তো 3 7 21, 21 মানে হচ্ছে 5, ওকে, সো টোটাল অড ডে কত হলো তাহলে 6 প্লাস 5, দ্যাট ইজ ইওর 11, 11 কে আবার কি করতে হবে 7 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত বেরিয়েছে 4, 4 মানে কি থার্সডে, 0 1 2 3 4, ওকে, সেটা হয়ে যাচ্ছে কি থার্সডে, তাই উত্তর একই বেরিয়েছে, একই বেরিয়েছে, তার মানে উত্তর তোমার ঠিক আছে। তো আশা করি যে কোনো পদ্ধতি তোমার কাছে সহজ হয়ে যাবে, কোনো পদ্ধতি তোমার কাছে খুব কষ্ট মনে হবে না। আজকে এটা বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোডিং অ্যান্ড ডিকোডিং এর প্রবলেম করাবো, কিন্তু তার আগে আমি ক্যালেন্ডারের একটা দুটো প্রবলেম কি করিয়ে দেবো, আর একটা নাকি এক কাজ করি, আজকে আমি তোমাদের কোডিং ডিকোডিং এর প্রবলেমটা এটা করিনি, আমি নেক্সট ক্লাস যেটা আমরা করাবো সেখানে ক্যালেন্ডার এবং কোডিং ডিকোডিংকে নিয়ে আমাদের পুরো প্রবলেম সলভিংগুলোকে করানো হবে, ওকে। সো চলো এবার আমরা দেখবো কোডিং অ্যান্ড ডিকোডিং এর প্রবলেমগুলো কিভাবে সলভ করা হয়। ওকে, কোডিং অ্যান্ড ডিকোডিং এর প্রবলেম সলভ করছি আমরা। তো কোডিং অ্যান্ড ডিকোডিং এর প্রবলেম এটা আমি আগেও তোমাদের বলেছি যে আজকের এই ক্লাস শুধুমাত্র যে ইউজিসি নেট সেটের জন্য নয়, যে কোনো টাইপের কম্পিটিটিভ পরীক্ষার জন্যই হচ্ছে রিজনিং এর ক্লাসটা করানো হচ্ছে এটা, এবং সমস্ত পরীক্ষাতে আমাদের রিজনিং লাগে, যারা বিশেষ পরীক্ষা দিতে চাও প্রিলিমিনারিতে এখান থেকে খুব অনেক কোয়েশ্চেন থাকে, এবং খুব আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের যাবতীয় প্রবলেম সব সলভ হয়ে যাবে, কোনো প্রবলেমই থাকবে না, ওকে। সো কোডিং অ্যান্ড ডিকোডিং। আচ্ছা এবার যদি প্রশ্ন করি তোমাদেরকে যে আমরা কোডিং ডিকোডিং বলতে কি বোঝায়, কাকে বলে কোডিং অ্যান্ড ডিকোডিং, কোডিং জিনিসটাই বা কি। অ্যাকচুয়ালি এই কোডিংটাকে আমরা মেনলি সিকিউরিটি পারপাসের জন্য ব্যবহার করে থাকি, সিকিউরিটি পারপাসের জন্য। মানে ধরো আমাদের কোনো একটা ডিফেন্সে একটা আর্মি থেকে আর একটা জায়গা থেকে আর একটা জায়গাতে কোনো কোড পাঠাতে হচ্ছে, তো সেই কোডটা যে পাঠাতে হবে, তো আমরা কি চাই যে আমাদের থার্ড পার্টি সেটা যদি হাতে চলেও আসে তারা কিন্তু ওটাকে ডিকোড করতে পারবে না, বা ডিকোড করতে অনেক মাথা ঘামাতে হবে, ততক্ষণ আমাদের কাজটা সলভ হয়ে যাবে। তার মানে নির্দিষ্ট একটা যে ওয়ার্ড আছে বা যে মেসেজ আছে, সেই মেসেজটার উপরে কিছু জিনিস এখানে ডিকোড করে দেওয়া হয়, কোড করা হয়, এটাকে কোড করে দেওয়া হয়। কোড করে দেওয়ার পরে এটা যে সেন্ডার সে রিসিভারের কাছে পাঠালো, রিসিভার যখন ওটাকে নিল, নেওয়ার পরে কি করলো, ওটাকে ডিকোড করলো, ডিকোড করার পরে অরিজিনাল যে মেসেজ সে সেটা পেয়ে গেল। তখন এটাই হচ্ছে আমাদের কোডিং অ্যান্ড ডিকোডিং এর মেন ব্যাপারটা। আশা করি বুঝতে পেরেছো। এবার এই কোডিং অ্যান্ড ডিকোডিং করতে যাওয়ার আগে আমি তোমাদের কিছু নিয়ম আগে একটু শর্টকাটগুলো করে নিই, তাহলে দেখবো আমাদের বুঝতে অনেক সুবিধা হচ্ছে এবং আমাদের মনে রাখতেও সুবিধা হচ্ছে। তো কোডিং আর ডিকোডিংয়ে দেখবে আমাদের অনেক সময় প্রবলেম থাকে, যে আমি আগে প্রবলেমটা দিই একটা, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে যে কিভাবে এগুলোকে সলভ করতে হয়, ওকে। দেখো আমি একটা প্রবলেম দিয়েছি এখানে, যে ইফ ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ A is coded as 1, B is coded as 2, and so on, how is BIDDIC
কোডেড ইন দ্যাট কোড। আর প্রবলেম দেখতে পাচ্ছ তোমরা, তো খুব সিম্পল প্রবলেম, একবার তাকালেই বুঝতে পারছো যে এখানে কোডগুলোকে বলা হয়েছে যদি এ হয় 1, বি হয় 2 এবং এটা এইভাবে যদি চলতে থাকে তাহলে BIDDICটা কি কোডে হবে? তো খুব সিম্পল কি হবে, এটা 294493 294493 হবে এটার কোড, তাই তো? তো এখন এবার প্রশ্ন হচ্ছে যেটা, যে এত খুব তাড়াতাড়ি কি করে মনে রাখতে পারি আমরা যে এফ, ধরো যদি বলি আমি, হ্যাঁ, যে এফটার কোড কত, ওকে, বা যদি বলি তোমাকে আমি যে এল এর কোড কত, না এল এর কোড 12, ওকে, তো টি এর কোড কত, টি এর কোড 20, কিউ এর কোড কত, না কিউ এর কোড 17, আর এর কোড কত, না 18। তো এই যে আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমাদেরকে কি করে বলছি আমি, তো এটা যদি একটা ছোট্ট একটা ট্রিক্স আছে, তোমরা একবার যদি এটাকে ঠিকঠাক করে ঝালিয়ে নাও নিজেদের মধ্যে, তাহলে দেখবে খুব সহজেই এই ট্রিক্সটা বুঝে নিতে পারছো। চলো দেখি ট্রিক্সটা কি, তারপরে এই টাইপের প্রবলেম আমরা আরো কিছু কিছু করে নেব। সেটা কি? সেটা হলো আমি এ থেকে জেড এটাকে মনে রাখার চেষ্টা করবো, তাই না? এ হচ্ছে 1, আমি লিখে নিচ্ছি কোনটাকে কি বলে, তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি। B2 C3 D4 E5 F6 G7 H8 I9 J10 K11 L12 M13 N14 O15 P16 Q17 R18 S19 T20 U21 V22 W23 X24 Y25 and Z26। এই তো কোডগুলো আমাদের এইভাবে থাকে। এবার দেখো কোডটা মনে রাখছে কি করে, দেখো A25 মানে 1 to 5 এটা তো মনে রাখতে পারবো আমরা, যে A1 B2 C3 D4 E5, এটা খুব ইজিলি মনে রাখা যায়। A1 B2 C3 D4 E5 যে কোনো সময় মনে রাখতে পারি আমরা। এখান থেকে আমাদের সূত্রপাত, তাহলে F6 বলছি না আমরা, কি বলছি আমরা, F6, এটাকে আমরা কিভাবে মনে রাখবো, আমরা এইভাবে মনে রাখবো এটাকে ফিক্স 6, আমার সঙ্গে সঙ্গে বলবে তোমরা কি হচ্ছে এটা, ফিক্স 6, ফিক্স 6, A1 B2 C3 D4 E5 fix 6, fix 6 means F6। এবার G থেকে আমরা কিভাবে লিখছি দেখো, এই জি ভাবে কি লিখলাম, এই যে G7 গোষ্ঠীভুক্ত দেশ, কি বলছি এটা আমরা, G7 গোষ্ঠীভুক্ত দেশ, ওকে, G7 গোষ্ঠীভুক্ত দেশ, তার মানে G7, এটা কি হলো তাহলে উত্তরটা, G7 H টাকে দেখো আমরা অনেক সময় যখন ক্যালকুলেটরে লিখি আমরা কিভাবে লিখি, এইভাবে লিখি না, তো এটা কিন্তু মুছে দেওয়া হয়, এটা কি হয়ে গেল 8, তাহলে H হয়ে গেল কি 8। এবার দেখো I কে দেখো অনেক সময় আমরা কি হবে এইভাবে লিখি, তো আমরা I কে আমরা এইভাবে লিখি কি লিখি না, লিখি আমরা, তাহলে I9 দেখো অনেকটা আইটাকে যখন আমরা কার্সিভ লেটার লাইটিনে লিখি তো 9 এর মতো দেখতে লাগে, তাহলে I হয়ে গেল কি 9 হয়ে গেল। এবার আসছে জে কে, কি আসছে জে এন্ড কে, জে আর কে টাকে ধরে নাও জম্মু এন্ড কাশ্মীর, জম্মু এন্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরে প্রত্যেক দিন 10 থেকে 11 বার গুলি গোলা হচ্ছে, কি বলা হলো, জম্মু এন্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরে প্রত্যেক দিন 10 থেকে 11 বার গুলি গোলা হচ্ছে, তো জে হচ্ছে 10 কে হচ্ছে 11, জে কে ক্লিয়ার। এবার কি থাকছে জে কে এল, এলটা কি, এলটা ধরো আছে, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, না স্যার মাই অ্যাড্রেস ইজ লক্ষ্মীনগর রুম নাম্বার 12, কি বলছি আমি, লক্ষ্মীনগর রুম নাম্বার 12,
লক্ষ্মী নগর, এল লক্ষ্মীনগর রুম নাম্বার 12, এর ভ্যালু পেয়ে গেলাম 12। এবার এটা আচ্ছা দেখবে 13টাকে আমরা কি নাম্বার বলি? আনলাকি নাম্বার বলি। 13 কে আমরা কি নাম্বার বলি? ইয়েস, আনলাকি নাম্বার বলি। 13 is your unlucky number, but so what I am saying, that 13 is your unlucky number, so then what you say, the 13 is my unlucky number না, তাহলে কি বলবো আমরা? 13 is my unlucky number, so m is equal to 13. 13 is my unlucky number, 13 is my unlucky number, so m is equal to 13. এমটা আর কিছু বলছি না, ও পিটাও কিছু বলছি না, একদম কিউতে চলে যাচ্ছে। এবার যদি তোমাদের প্রশ্ন হয় যে আচ্ছা পরীক্ষা তো দিলে, কোন কোয়েশ্চেনটা সবচেয়ে টাফ হয়েছিল? না, কোয়েশ্চেন নাম্বার 17 is very tough for me. Question number 17 is very tough for me. So if you know the value of m and q, then you can easily remember the between numbers n o p. So n is your 14, o is your 15, p is your 16. বা এটা মনে তো প্যারোটের দামটা কত রে ভাই? যে প্যারোটটা কিনলি দাম কত না? ইটস ভেরি কস্টলি, 16,000 rupees or 1600 rupees. So 1600 rupees the cost of this parrot. কি বললাম? 1600 rupees is the cost of this parrot. So 1600 rupees of the cost of this parrot. So p is equal to 16. Next, RO technology water. RO purifier. সো আরও পিউরিফায়ার যদি ওয়াটার হয়, আরও ওয়াটার পিউরিফায়ার যদি তোমাকে কিনতে হয় বাজার থেকে, ওটার অনেক দাম নেয়। সো কত দাম নিচ্ছে না? 18,000। সো RO 18, আমি বাংলাতে বলে দিচ্ছি এবার, RO 18, RO 18, আরও তাহলে আরও টেকনোলজি ওয়াটারের পিউরিফায়ারের দাম কত না? 18। ওকে, এসটাকে বাদ দিচ্ছি, একদম টিতে চলে যাচ্ছি। T20, এই কিছুদিন পরে IPL হবে, দাদা তো ঘোষণা করে দিয়েছে দুবাই হবে। সো T20 ম্যাচ, T20 ইটস ভেরি, মানে কি বলবো, এখন সবচেয়ে বড় ফেমাস একটা গেম হয়ে গেছে এখন, ভেরি পপুলার। সো T20। এরপর আসছি আমি UVW। আচ্ছা তোমরা তো আল্ট্রাভায়োলেট রে সম্বন্ধে জানো, তাই না? আল্ট্রাভায়োলেট রে, ওকে। সো UVW কে আমি কি বলছি? আল্ট্রা ভায়োলেট ওয়েভ। কি বললাম? আল্ট্রা ভায়োলেট ওয়েভ। আল্ট্রা ভায়োলেট ওয়েভ UVW 21, 22, 23। কি হচ্ছে? 21, 22 and 23, UVW, আল্ট্রা ভায়োলেট ওয়েভ, আল্ট্রা ভায়োলেট ওয়েভ 21, 22, 23। নেক্সট কি পড়ে থাকলো? XYZ, এটা তো আর কিছুই না, 24, 25, 26, 24, 25, 26। তাহলে এবার প্রথম থেকে একবার দেখে নাও একবার জিনিসগুলোকে। 1 to 5, দ্যাট ইজ ইউর ABCDE, এটা খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। A1, B2, C3, D4, E5। ফিক্স 6, এফটা কি বলছি আমরা? ফিক্স 6, ফিক্স 6। জি কি বলা হচ্ছে? G7 গোষ্ঠীভুক্ত দেশ, G7 গোষ্ঠীভুক্ত দেশ। H8, এইটা কিভাবে হয়েছে? না এইভাবে হয়েছে, H8। আইটাকে আমরা কিভাবে লিখি অনেক সময়? না এইভাবে লিখি আমরা, তো I is your 9। JK is your জম্মু অ্যান্ড কাশ্মীর। সো জম্মু কাশ্মীরে প্রত্যেক দিন 10 থেকে 11 বার গুলি গোলা হচ্ছে। সো J is your 10, K is your 11। L12, Lakshminagar, what is your address? My address is Lakshminagar, room number 12. So L is your 12. M13, my unlucky number is 13. N14, O15, parrot. What's the cost of your parrot? It's 1600, very costly. What's the tough question? না পরীক্ষা কেমন হয়েছিল না? Question number 17 is very tough for me. So Q is your 17. RO technology water purifier, RO 18, T20 match, T20 match. Next is UVW, ultraviolet wave, 21, 22, 23, ultraviolet wave, 21, 22, 23. Next is your XYZ, 24, 25, 26. That's complete. So এই জিনিসটা যদি একবার দুবার তোমরা করে নিতে পারো,
তখন দেখবে যে কোডিং ডিকোডের প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারছি আমরা। ওকে, চলো এবার আমরা 2-3টে প্রবলেম দেখবো, তারপরে কোডিং ডিকোডিং এর যে আরো অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। যেটা পড়ালাম তোমাদের দেখালাম সেটা এখান থেকে কিছু প্রবলেম দিয়েছে, দেখো। সো ডি ইজ 4 অ্যান্ড কভার ইজ ইকাল টু 63, দেন বেসিস ইজ ইকাল টু হোয়াট। সো ডি যদি 4 হয় তাহলে কভারটা কি লিখবো আমরা? COVE আর কভার, কভার সি হচ্ছে 3, ও 15, ভি ইউ ভি মানে 22, ই হচ্ছে তোমার 5 আর হচ্ছে 18। যোগ করে নাও একটু, দেখে নাও মিলছে কিনা। 8 আর 5 13, 13 দিয়ে 15, 15 5 20, 20 আর 3 23, 3 হলো 2, 2 কে 3, 3 দিয়ে 5, 5 কে 6, 63। তারপরে কি করতে হচ্ছে? প্রতিটা কোডগুলোকে নিয়ে সেটা যোগ করে দিলেই 63 হয়ে যাচ্ছে। তাহলে বেসিসটা কি হবে তাহলে? BASIS, ওকে। সো বি হচ্ছে 2 প্লাস 1 প্লাস PQRS 19, I9 S 19। যোগ করে নাও এটা, 9 9 18, 3 9 27, 27 1 28, 28 30 0 তাহলে 3 4 5 50। তাহলে বেসিস ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 50। আন্ডারস্ট্যান্ড? নেক্সট কি আছে দেখো, Z is equal to 52 and ACT is equal to 48, then BAT is equal to what? সো একই রকম ভাবে এখানে কোডগুলোকে বলা হয়েছে। সো ACT, A হচ্ছে 1, C হচ্ছে 3 আর T হচ্ছে 20। ইয়েস, তাহলে কত বলেছে? এটা 48 বলেছে, কিন্তু এখানে তো 48 হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। এবার এটা 2 দিয়ে গুণ মাল্টিপল করো। 1 into 2 2, 3 into 2 6, ওকে। and T হচ্ছে 40, তাহলে 46 আর 2 48। তাহলে এসিটি কত হয়ে গেল? 48। মানে যা ভ্যালুটা থাকছে সেই ভ্যালুকে 2 দিয়ে মাল্টিপল করা হচ্ছে, আফটার মাল্টিপ্লাই দেন ইউ হ্যাভ টু সামারাইজ ইট। সো ভ্যালু হচ্ছে কি? ব্যাট, BAT, ব্যাট। বি এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 1, টি এর ভ্যালু হচ্ছে 20। সো 2 into 2 4 প্লাস 2 into 1 2 প্লাস 40, 42 and 4 46. So answer is your 46. Okay, next দেখো এখানে কি বলা হয়েছে? GO is equal to 32, GO is equal to 32। এবার এখানে দেখি আমরা G এর ভ্যালু কত? 7, O এর ভ্যালু কত? 15। সো 15 প্লাস 7 22, বাট এখানে 32 আছে। তার মানে কি এটা ফরওয়ার্ড ভ্যালুতে নয়, রিভার্স ভ্যালুতে আছে। রিভার্স ভ্যালুতে মিন্স তোমাদের এটা বলা হয়নি, আমি বলে দিই এখানে। রিভার্স ভ্যালুটা কিছুই না, রিভার্স ভ্যালুটা হচ্ছে যে আমরা কি করেছিলাম, A1 B2 C3 D4 এইভাবে যাচ্ছিলাম, গিয়ে আমরা পাচ্ছিলাম Z is equal to 26। এবার ঠিক রিভার্সে আসো, মানে Z হচ্ছে 1, ওকে, X Y Z, তো Z1 Y2 A হচ্ছে 26। তো রিভার্সে আসছে, তখন ভ্যালুগুলোকে কিভাবে মনে রাখবে? এরা মনে রাখবা সহজ, দেখবে যে আমাদের ইংরেজিতে টোটাল লেটার সংখ্যা কত? তোমরা কি উত্তর দেবে আমাকে? 26, বাট ইউ আর রং। কেন না? আজ থেকে তুমি মনে রাখো যে ইংরেজিতে লেটার সংখ্যা হচ্ছে 27, অনলি ফর দ্যাট ম্যাটার, অন্য কোনো ব্যাপারে নয়। সো 27 যদি হয়, এবার ধরো জি এর ভ্যালু, সো জি এর ফরওয়ার্ড ভ্যালু কত? 7। সো তোমাকে যখনই জি এর রিভার্স ভ্যালু বের করতে হবে, ইউ হ্যাভ টু সাবট্রাক্ট 27 minus its forward value. So 27 minus 7 is equal to 20. Now 20 is the reverse value of G. Understand what I am saying? That at first you have to write 27 and subtract its forward value from this value, and the result is your reverse value. So 27 minus 7 is equal to 20. Next is your O. So 27 minus 15 is equal to 12. Now add 12 plus 20, 12 plus 20 is equal to 32. So GO is equal to 32, মিলে গেছে। এবার দেখো সি এর ভ্যালুটা বের করতে হবে আমাকে। কি বুঝতে পেরেছো আশা করি, যে রিভার্স ভ্যালুটা কি করে বের করলাম, যে 27 থেকে তার ফরওয়ার্ড ভ্যালুটাকে মাইনাস করে দেবে, যে ভ্যালুটা পাবে দ্যাট উইল বি ইউর রিভার্স ভ্যালু। নেক্সট ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সি, সিটা একই রকম ভাবে বেরিয়েছে। এবার সাম ভ্যালুটা তাহলে বের করতে হবে আমাদেরকে, SOME।
সো এস এর ফরওয়ার্ড ভ্যালু কত 19, সো 27 মাইনাস 19 হচ্ছে 8 প্লাস ও 12 এম এর ফরওয়ার্ড ভ্যালু কত 13, মাই আনলাকি নাম্বার ইজ 13, সো 27 মাইনাস 13 ইজ ইকুয়াল টু 14 প্লাস ই এর ভ্যালু হচ্ছে 5, সো 27 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 22। নাও যোগ করে দাও এগুলো, 2 প্লাস 4 6, 6 প্লাস 2 8, 8 প্লাস 8 16, 1 2 3 3 একটা 4 4 1 5 56, সো এস ও এম ইজ ইকুয়াল টু 56। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো রিভার্স ভ্যালুটাকে বের করে এইভাবে এটা করা হয়েছে। এবার দেখো কি বলেছে, ইফ মেশিন ইজ 19 7 9 14 15 20 11, আমি উপরে এগুলো মুছে দিচ্ছি একটু, ওকে। কি বলেছে দেখো, মেশিন তাই না, এম এ সি এইচ আই এন ই, কি আছে 19 7 9 14 15 20 and 11। তো এটা তো ভ্যালু নয়, এম এর ভ্যালু কত 13, এর ভ্যালু তো 1 7, তো একটা কি দেখতে পাচ্ছি 6, দেখো সব অ্যাড করা হয়েছে, এক্সট্রা 6 অ্যাড করে দেওয়া হয়েছে। 13 প্লাস 6 19, 1 প্লাস 6 7, 3 প্লাস 6 9, আন্ডারস্ট্যান্ড। এইচ এর হচ্ছে ভ্যালু হচ্ছে 8, 8 প্লাস 6 14, তারপরে 6 অ্যাড করা হয়েছে। তো একই রকম ডেঞ্জারটা কি হবে তাহলে, ডি এ এন জি ই আর, সো ডি এর ভ্যালু কত 4, 4 প্লাস 6 10, এ 1 প্লাস 6 7, এন এম এন 13 14, 14 প্লাস 6 20, জি 7 7 প্লাস 6 13, ই 5 5 প্লাস 6 11, আর 18 18 প্লাস 6 24, সো ভ্যালু হচ্ছে 10 7 20 13 11 24, দ্যাট উইল বি ইওর আনসার, ওকে। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে একটু অন্যরকম ভাবে দেওয়া হয়েছে প্রবলেমটা, এটা কি এটা বলে দিই তোমাদেরকে, একটু সুবিধা হবে তোমাদের করতে। কি বলেছে দেখি, দিল্লি ইজ 73541, ক্যালকাটা না 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8, ক্যালকাটা হবে এটা, হ্যাঁ ওকে ক্যালকাটা। সো ক্যালকাটা ইজ ইকুয়াল টু এটা, তো কালিকাটটা কি হবে, তো এটাগুলোকে কি করতে হবে, প্রথমে দিল্লিটাকে লিখো, এখানে ডি ই এল এইচ আই, কি কি আছে 7 3, তারপর হচ্ছে 5 4 1, ওকে। এবার হচ্ছে ক্যালকাটা, এবার দেখো সি এ এল, এখানে এল অলরেডি ইউজ হয়ে গেছে, তো অতএব এখানে আমি এলটা লিখবো না। সি দেখো আবার ইউজ হয়ে গেছে, সিটা লিখবো না। এবার একদম যাচ্ছি আমি ইউ, তারপরে কি আছে টি, টি টি আছে, একটা টি নেব। এ অলরেডি ইউজ হয়ে গেছে, হয়েছে না, দেখো এ ইউজ হয়ে গেছে, তাহলে এটাও নেব না, ওকে। তাহলে সি এর ভ্যালু কত হচ্ছে 8, এর ভ্যালু কত 2, সি এ ইউ, ইউ এর ভ্যালু কত 1 2 3 4 1 2 3 4 9, আর টি এর ভ্যালু কত 6, ক্লিয়ার। এবার কি কি ভ্যালুটা বের করতে বলেছে, কালিকাট, সি এ এল আই সি ইউ টি, তো এখান থেকে সি এর ভ্যালু কত পেয়েছি আমরা 8, এর ভ্যালু কত পেয়েছি আমরা 2, এল এর ভ্যালু কত পেয়েছি 5, আই এর ভ্যালু কত পেয়েছি 1, সি এর ভ্যালু কত পেয়েছি 8, ই এর ভ্যালু 9, টি এর ভ্যালু 6, তো কালিকাটটা কি হবে 8 2 5 1 8 9 6, that will be your answer. I hope you understand this, okay. এবার আমরা নেক্সট কোডিং ডিকোডিং এর আর একটা যে পার্ট আছে সেই পার্টটা আমরা দেখে নিই, চলো। এটা আর একটা পার্ট আমাদের আছে, যে NSOPTRKLICHN মিনস হচ্ছে শর্মা গেটস ম্যারেজ গিফট। নেক্সট ইজ ইউর PTRLNMWOPCHN ওয়াইফ গিভস ম্যারেজ গিফট। নেক্সট ইজ ইউর TTIWOPNHI মিনস হি গিভস নাথিং। প্রশ্ন করেছে হোয়াট উড মিন গিভস, তো গিভস মানে কি, দেখো এই যে তিনটে সেন্টেন্স বলা হয়েছে, গিভসটা দেখো কমন এখানেও আছে, দেখো না এই দুটোতে আমি আগে নিই, এই দুটো কি কি পাচ্ছি দেখো,
একটা হচ্ছে গিফট আর একটা হচ্ছে ম্যারেজ, এই দুটো কমন পাচ্ছি। সো কি কি পেলাম, গিফট ম্যারেজ, তাই না? তাহলে এখানে কি কি দেখতে পাচ্ছি দেখো, একটা হচ্ছে CHN PTR। তাহলে এবার দেখো এখানে আমরা পাচ্ছি ওয়াইফ গিফটস, তাহলে এই দুটো পড়ে থাকছে ওয়াইফ গিফটস, তাহলে LNMWOP এই দুটোর মধ্যে ওয়াইফ গিফটস কোন একটা আছে, তাই না? তো এবার দেখো এখানে দেখো, এবার এই সেন্টেন্স সঙ্গে এই সেন্টেন্সটা করো তুমি, হি গিভস নাথিং, কি আছে, হি গিভস নাথিং, তাহলে এখানেও গিভস এখানেও গিভস। তো এখানে দেখো LNMWOP, এখানেও কিন্তু কমন পেয়ে যাচ্ছি, WOP টা কমন পেয়ে যাচ্ছি। তো WP কমন মিন্স গিভস হচ্ছে তোমার WOP। ওকে, এবার এখানে দেখো একটা বলা হয়েছে 37 মিন্স হুইচ ক্লাস, 583 মিন্স কাস্ট অ্যান্ড ক্লাস। সো কাস্ট ইজ ইকুয়াল টু হোয়াট। তো এখানে কি কি কমন পাচ্ছি দেখো, এখানে কাস্ট আছে, হ্যাঁ কি আছে, এখানে কাস্ট আছে, এখানে কি আছে, হুইচ ক্লাস আছে। তো এখানেও ক্লাস আছে একটা দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো ক্লাস যদি হয়, ক্লাস তো মিলে গেল, কি ক্লাসে মিলে গেল, তো এখানেও ক্লাস আছে এখানেও ক্লাস আছে, কি সেটা হচ্ছে 3, তো 3 হচ্ছে ক্লাস। আন্ডারস্ট্যান্ড? নেক্সট হচ্ছে দেখো ক্লাস তো মিলে গেছে, তারপর হচ্ছে কাস্ট আর অ্যান্ড, কি আছে এবার, কাস্ট অ্যান্ড। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 5 and 8 আছে, আর এখানে দেখতে পাচ্ছি শুধু 7 আছে। তো এখানে প্রশ্ন করেছে কাস্ট কোনটা, তো এখানে আমরা কিন্তু বলতে পারবো না যে 5টাই কাস্ট বা 8টাই কাস্ট, তাহলে এখানে উত্তরটা কি হবে, যে ক্যান নট বি ডিটারমাইন্ড, এটা ডিটারমাইন করা যাচ্ছে না। আন্ডারস্ট্যান্ড? নেক্সট, ইফ, এটা এক ধরনের প্রবলেম, ইফ ডায়মন্ড ইজ কল্ড গোল্ড ইজ কল্ড সিলভার ইজ কল্ড রুবি ইজ কল্ড এমারাল্ড, হুইচ ইজ দ্য চিপেস্ট, সবচেয়ে সস্তা কোনটা? তো উই নো দ্যাট সিলভার ইজ দ্য চিপেস্ট, কিন্তু উত্তর তো সিলভার হবে না। হোয়াই ইট ইজ নট সিলভার? বিকজ সিলভার ইজ কল্ড রুবি, তো সিলভারকে কি নামে ডাকা হচ্ছে এখন, রুবি নামে ডাকা হচ্ছে। সো ইওর আনসার উইল বি রুবি, নট সিলভার। তো এটাই হচ্ছে আমাদের আছে কোডিং ডিকোডিং এবং ক্যালেন্ডার প্রবলেমের আমি রিজনিং তোমাদের করালাম। সো পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং তাহলে বুঝতে পারবে যে কি কি প্রবলেম এখানে করানো হলো, কিভাবে এটা সলভগুলো করানো হচ্ছে। ওকে, সো আমাদের নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো, আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। সো আনটিল দেন সবাই খুব ভালো থাকো, এবং যারা এখনো এই ক্লাসটা বা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, মাই ইংলিশ বুক MEB, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে প্রেস করে নাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো থেকো।